আমার যে ব্রিফ হলো, we are talking about approach to tiredness, fatigue and anemia in primary care. Tiredness বা রুগী এসে বলে আমি খুবই টায়ার্ড ফিল করি, সবসময় দুর্বল লাগে, এটা একটা কমন কমপ্লেইন আমাদের প্রাইমারি কেয়ারে বা ফ্যামিলি ফিজিশিয়ানদের জন্য। যখন কেউ এসে বলে আমি টায়ার্ড, তখন আমাদের চিন্তা হয় যে it is going to be a difficult things to manage. রোগীও অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কেন কেন টায়ার্ড সে বুঝতে পারে না, জানতে পারে না। আমি একটা আর্টিকেল পড়ছিলাম, দ্য টায়ার্ড পেশেন্ট, সেখানে তারা কোট করেছে, one approach assumes the complaint of every patient has both informational value and transactional value. ইনফরমেশনাল ভ্যালু হলো যে রুগী এসে বলছে আমি টায়ার্ড সবসময়, আই থিঙ্ক দের ইজ সামথিং রং উইথ মি, আমি কেন টায়ার্ড ফিল করতেছি। আর ট্রানজ্যাকশনাল যেটা হলো, প্লিজ টেক কেয়ার অফ মি, ডু সামথিং ফর মি, হেল্প মি। তো এই দুটোর কম্বিনেশন, যখন কেউ এসে টায়ার্ডনেস বলে তখন আমাদেরকে চিন্তা করতে হবে। সো দে নিড টু ফাইন্ড আউট যে কেন তারা টায়ার্ড, আর দ্বিতীয়ত দে নিড টু বি টেকেন কেয়ার অফ, যে প্রবলেমের জন্য সে এসছে সেটা সলভ করতে হবে। সো আজকের এই টায়ার্ডনেস, টায়ার্ড অল দ্য টাইম, এই কমপ্লেইন নিয়ে যখন রুগীরা আসে, তিনটা সিনারিও আমরা দেখবো। একটা হলো 15-year-old boy, 35-year-old female and a 66-year-old retired teacher. এই তিনজনের কেসগুলো আমরা দেখব। নেক্সট স্লাইড প্লিজ। Now, the 15-year-old boy most likely will be coming with his parents. সে একা আসবে না। আমাদের এখানে আন্ডার 16 মাইনর, 16 এর উপরে তারা অ্যাডাল্ট, দে ক্যান কাম অন দেয়ার ওন। বাংলাদেশেও কি আপনারা বাচ্চাদেরকে মা বাবার সাথে দেখেন নাকি একাও দেখেন? আমি আমি ঠিক জানি না যে না, কি নিয়ম। একই রকম। আপনারা একটু রেসপন্স করেন। আমরাও একই রকম, বাংলাদেশও প্যারেন্টসদের সাথে আসে বাচ্চারা। হ্যাঁ, এখন আর আমাদের স্টুডেন্টদের মধ্যে আপনারা একটু রেসপন্স করবেন, ইন্টারঅ্যাক্টিভ যাতে হয়। ইট উইল বি গুড যদি আপনারা ইয়ে করেন আর কি। এখন 15 বছরের বাচ্চা যেটা আসবে, ইউজুয়ালি কাম উইথ দ্য প্যারেন্টস। প্যারেন্টসরা মানে কি ধরনের কমপ্লেন করবে, যে বাচ্চাটা বলে সবসময় আমার দুর্বল লাগে, টায়ার্ড লাগে, একটা লেজি হয়ে গেছে, কিছু করতে চায় না, সবসময় বিছানায় থাকতে চায়, খেলাধুলাতে যায় না, পড়াশোনার মধ্যে মনোযোগ দিচ্ছে না, ইভেন তার যে ফেভারিট গেমস ছিল, কম্পিউটারে খেলতো, তাও খেলে না, এরকম কমপ্লেন নিয়ে আসতে পারে। এখন এটা আপনারা হয়তো অনেক সময় এটা ফেস করেন। এরপরে আমরা যদি চিন্তা করি যে 36-year-old যে ফিমেল, উনি একা এসেছেন ফ্যামিলি ডক্টরের কাছে, এবং উনার কমপ্লেইন হলো যে আমি বাড়িঘরের কাজকর্ম করতে পারছি না, সবকিছু দেখাশোনা করতে পারছি না, আমাকে সবসময় দুর্বল লাগে, কিছুক্ষণ পরে পরেই মনে হয় যেন বিছানায় গিয়ে শুয়ে থাকি। আর 66-year-old যিনি এসছেন, উনি ওনার ওয়াইফের সাথে এসেছেন। আপনাদের কাছে একটা প্রশ্ন, যে 66-year-old যিনি এসেছেন, রিটায়ার্ড টিচার, উনি তো ওয়াইফকে নিয়ে এসেছেন। আপনাদের যে এক্সপিরিয়েন্স, কি রুগী কথা বলে না রুগীর ওয়াইফ কথা বলে বেশি? কেউ শেয়ার করবেন আপনাদের রোগীর ওয়াইফ কথা বলবে বেশি। রুগীর ওয়াইফ কথা বলে বেশি, এটা সার্বজনীন, এটা পৃথিবীর সব জায়গাতেই একই। বিশেষ করে যে মেইল যখন আসে, তখন সেখানে দেখা যায় যে ওয়াইফ ইজ কোয়াইট ডমিনেন্ট। নেক্সট স্লাইড প্লিজ।
কনসালটেশন স্কিলস এবং কমিউনিকেশন স্কিলস এর ব্যাপারে আমি এখানে লিখেছি গোল্ডেন মিনিটস। গোল্ডেন মিনিট সম্পর্কে আপনাদের কি কনসালটেশন স্কিলস বা কমিউনিকেশন স্কিলের উপরে কিছু পড়াশোনা হয়েছে বা হবে? ইউ নো জি। গোল্ডেন মিনিট সম্পর্কে কারো কোনো জি, আইডিয়া? কেন আপনারা ডিটেলস একটু ভালো করে বলেন রাজ সাহেব। একটা পেশেন্ট যখন প্রথমেই আসবে, শুরুতেই রুমে ঢোকার সাথেই যেই সময়টা, সেটা আসলে গোল্ডেন মাইনিটস। সেই সময়ে কোনো একটা ডিসিশনে যেতে হবে। জি, রাইট। আমরা যেটা গোল্ডেন মিনিটসটা বলা হয় যে রুগীটা যখন আসার পরে প্রথম 1 বা 2 মিনিট রুগী যেটা বলবে, সাধারণত ডায়াগনোসিসটা ওটার মধ্যে হিডেন থাকে। যদি আমরা একটু খেয়াল করে শুনি, যদি আনইন্টারাপ্টেড শুনি, যদি ওনাকে বাধা না দেই। এবং আরেকটা রেখেছি ওপেন এন্ড ক্লোজ কোয়েশ্চেনস। তার আগে মিট এন্ড গ্রিট। আমার মনে হয় যে কনসালটেশন বা কমিউনিকেশনের মধ্যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে হাউ উই মিট আওয়ার পেশেন্টস এন্ড গ্রিট দেম। আমাদের মানে অনেক রকম ভাবে আপনি করতে পারেন। আপনি বাইরে গিয়ে রুগীর নাম ধরে রুগীকে সাথে নিয়ে আপনি রুমে ঢুকতে পারেন, অথবা কোনো একটা অ্যানাউন্সিং সিস্টেমের মাধ্যমে আপনি রুগীর নামটা অ্যানাউন্স করলেন, রুগী চলে আসলো, অথবা রুগীকে অন্য কেউ পাঠিয়ে দিল। রুগী কিভাবে রুমে ঢুকলো, আপনি কিভাবে তার সাথে মিট করলেন, তাকে কিভাবে গ্রিট করলেন, তার উপরে কিন্তু কনসালটেশনটা অনেকটা সাকসেস এবং ফেইলিয়ার ডিপেন্ড করে। কারণ আমাদের কাছে যে সিমটম গুলো নিয়ে এসছে, ভেগ সিমটমস, টায়ার্ড অল দ্য টাইম, দুর্বল লাগে, এটাকে আনলক করতে হলে আপনাকে রুগীর সহযোগিতা দরকার। এবং এটা কিন্তু আপনি এই প্রথমেই যদি সেটা আপনি পেয়ে যান, রুগী যদি আশ্বস্ত হয় যে এই ডাক্তারের সাথে আমি কথা বলে একটা সুরাহা হবে আমার, তাহলে কিন্তু রুগী সেই প্রথম 1-2 মিনিটে সে যা বলবে তার মধ্যেই হয়তো অনেকগুলো ক্লু পাওয়া যাবে, যেগুলোকে ফলো করে আমরা তাকে প্রশ্ন করব। এবং প্রশ্নের মধ্যে ওপেন অ্যান্ড ক্লোজ কোয়েশ্চেনস। আমরা প্রথমে শুরু করব ওপেন কোয়েশ্চেন দিয়ে। যেমন রুগী বসার সাথে কমফোর্টেবল হওয়ার সাথে যদি বলেন, আমি অমুক, আপনার জন্য কি করতে পারি? It is a open question, so patient can say whatever they want to say in that first 1 or 2 minutes. ওই সময়টা আমরা চেষ্টা করব তাদেরকে ইন্টারাপ্ট না করার জন্য, এবং ক্লুগুলো কি আছে তার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী প্রশ্নগুলো আসবে। এখন let's go to the next slide, please. Now, approach to different cases will be different. 15 বছরের ছেলে, তার সাথে যে অ্যাপ্রোচটা হবে অন্যান্যদের সাথে সেই অ্যাপ্রোচ হবে না। প্রথমত আমরা উইল লিসেন টু দ্য প্যারেন্টস। এখন প্রশ্ন হলো যে এই ছেলেটাকে আমরা প্রশ্ন করব কিনা, এবং তার সাথে বসে একা তার সাথে কথা বলবো কিনা। কারণ অনেক সময় অনেক সাইকোলজিক্যাল প্রবলেম, স্কুল প্রবলেম, বুলিং প্রবলেম, এগুলো হয়তো ছেলে মা বাবার সামনে বলতে নাও পারে। সেজন্য মা বাবার পারমিশন নিয়ে আমরা চেষ্টা করি যে পেশেন্টের সাথে একা কথা বলার জন্য। এবং ওপেন কোয়েশ্চেনের মধ্যে অবশ্য এটাও আমরা চেষ্টা করব, কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে রুগীটা আমার সামনে, তার একটা অ্যাজাম্পশনের মধ্যে আসতে হবে, একটা ওয়ার্কিং ডায়াগনোসিসে আসতে হবে। কারণ ইউজুয়ালি আপনার প্রাইমারি কেয়ারে 10-15 মিনিট, আমাদের কনসালটেশন টাইম ছিল 10 মিনিট। সুতরাং 10 মিনিটের মধ্যে আপনাকে সব ইনফরমেশন জোগাড় করে তাকে
এক্সামিনেশন করে ইনভেস্টিগেশন গুলো কি করতে হবে একটা আপনার ম্যানেজমেন্ট প্ল্যানে চলে আসতে হবে। So we need to assume that is it a physical problem, psychological problem or anything else. সেটার জন্য আপনাকে অনেকগুলো কুইক ফায়ার কোয়েশ্চেন, ক্লোজ কোয়েশ্চেনও করতে হবে, কিন্তু সাধারণত প্রথমে যদি আমরা শুরু করি যে বলো যে হাউ থিংস এট স্কুল, কারণ বাচ্চা নিশ্চয়ই 15 বছরের বাচ্চা, সে এখনো স্কুলে যায়, এবং এই প্রবলেমটা, টায়ার্ডনেসটা কবে থেকে শুরু হয়েছে, কতদিন যাবৎ চলছে, কোনো তার সমস্যা হচ্ছে কিনা ক্লাসে, স্কুলে অথবা অন্য কিছু, সেগুলো আমরা ওপেন কোয়েশ্চেন করতে পারি। আর ক্লোজ কোয়েশ্চেনে অবভিয়াসলি আমরা তার হাউ ইজ ইউর অ্যাপিটাইট, ঘুম হচ্ছে কিনা, কনসেন্ট্রেট করতে পারে কিনা, তার স্ট্যামিনা কেমন, কোনো ব্যথা বেদনা আছে কিনা, is he suffering from any indigestion symptoms, bowel problem, does he bleed easily, এটাও আমাদের জানতে হবে। এবং তার ওজনের অবস্থা কি, তার ওজন বাড়ছে কমছে সেটাও আমাদের জানতে হবে। So next slide please. Also we will go through the past history, যে তার কোনো অপারেশন হয়েছিল কিনা, বা অতীতে তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা ইত্যাদি, ফ্যামিলিতে কিছু আছে কিনা। সোশ্যাল হিস্ট্রিতে অবশ্যই তাকে যদি একা পাওয়া যায় তাকে জিজ্ঞেস করতে হবে সে সিগারেট খায় কিনা, সে কোনো ড্রাগস নিচ্ছে কিনা। ড্রাগ হিস্ট্রি, particularly young people, it is very important যে we get those history. Next slide please. এখন 35 বছরের যে ফিমেল, how do we approach her? She's come on her own. উনি একা এসেছেন, ওনার সাথে কেউ আসেননি। এখানে আমাদেরকে একটু ডিপ ডাইভ করতে হবে ইনটু দেয়ার পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি ডাইনামিক্স, ফ্যামিলি হিস্ট্রি, এবং যে উনার এই যে সমস্যা কবে থেকে হয়েছে, কিভাবে শুরু হলো ইত্যাদি আমাদেরকে জানতে হবে। কতদিন যাবত উনার প্রবলেম হচ্ছে। ইউজুয়াল যে কোয়েশ্চেন আমরা করি যখন কেউ টায়ার্ডনেস কমপ্লেইন করে, যে উনার ডিজিনেস আছে কিনা, পালপিটেশন হচ্ছে কিনা, কোনো শ্বাসের সমস্যা, ব্রেথলেসনেস এগুলো হচ্ছে কিনা, whether she is getting a blood loss, কারণ আমরা জানি যে একটা ওয়ার্কিং ডায়াগনোসিস আমাদের মাথায় আছে যে এটা অ্যানিমিয়া হতে পারে, অ্যানিমিয়াতে টায়ার্ডনেস ফিল করা হয়। We will ask about প্যারাস্থেশিয়া, পিনস এন্ড নিডলস হচ্ছে কিনা। পিনস এন্ড নিডলস দুইটার জন্য ব্যাপারে আমরা করব। একটা হলো যে যদি কেউ অ্যাংশাস থাকে, হাইপারভেন্টিলেশন সিনড্রোমে সাফার করে, they will get pins and needles around their mouth, in their hands, etc. আর যদি B12 deficiency anemia হয়, সেখানেও নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে। So it is possible to have pins and needles. তো আমরা এই প্রশ্নের মাধ্যমে আমরা দুটো দিক সম্পর্কে একটা নির্দেশনা পাবো। অবশ্যই আমরা পাস্ট হিস্ট্রি, মেয়েদের ব্যাপারে গাইনোকোলজিক্যাল হিস্ট্রি, অবস্টেটিক হিস্ট্রি, ওনার বাচ্চা কাচ্চা আছে কিনা, ওয়াজ দি ডেলিভারি সময় অনেক ব্লাড লস হয়েছে কিনা ইত্যাদি আমাদেরকে জানতে হবে। পাস্ট এনি আদার অপারেশনস, বাওয়েল অপারেশনস ইত্যাদি, ফ্যামিলিতে কোনো প্রবলেম ছিল কিনা। এখানে সোশ্যাল হিস্ট্রিটা দরকার। উনি কি করেন, সে হাউসওয়াইফ অথবা কাজ করেন, যদি কোনো কাজ করেন প্লাস হাউসওয়াইফ, ঘরের কাজও করতে হয়, ইজ শি কোপিং উইথ দ্যাট, সেগুলো আমাদেরকে জানতে হবে। তার ম্যারিটাল স্ট্যাটাস এবং হাউ ইজ দ্য ফ্যামিলি লাইফ সে ব্যাপারে একটু জানা দরকার। স্মোকিং, ড্রিঙ্কিং হিস্ট্রি, এনি হবিজ, ড্রাগ হিস্ট্রিটা দরকার আমাদের, কারণ যদি অনেক সময় অনেকেই কিন্তু কন্টিনিউয়াসলি স্যালিসাইলেট, অ্যাসপ্রিন জাতীয় বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি, আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খেতে থাকেন বিকজ অফ প্রিভিয়ার পেইন ও হোয়াট এভার। তো তখন এটা আমাদের দরকার
জানা যে এরকম কোনো ওষুধ খাচ্ছেন কিনা যার জন্য তার প্রবলেম হতে পারে, অথবা দেয়ার আর আদার মেডিকেশন যেগুলো ভিটামিন অ্যাবজর্পশনে বা ইউটিলাইজেশনে প্রবলেম হতে পারে। সো ড্রাগ হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়েট হিস্ট্রি, আমাদের মধ্যে অনেকেই কন্টিনিউয়াসলি ডায়েটিং এ থাকেন, কেউ ডায়েট করছেন, ডায়েটে আসছেন যাচ্ছেন। সো এটাও জানতে হবে। তারপরে তাদের মধ্যে স্ট্রিক্টলি ভেগান কিনা, ভেজিটেরিয়ান ডায়েটে আছেন কিনা, সেটাও আমাদের জানা দরকার। নেক্সট স্লাইড প্লিজ। অ্যান্ড 66-year-old রিটায়ার্ড টিচার, এখানে আমি রিটায়ার্ড টিচার এজন্যই বলেছি যে ইনার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হবে, কারণ ওনার যে অকুপেশনে ছিলেন, উনি টিচার ছিলেন। দ্যাট মিনস হি ওয়াজ কোয়াইট ইনভলভড ইন হিজ প্রফেশন। নাও হি ইজ রিটায়ার্ড, আমাদেরকে জানতে হবে কবে উনি রিটায়ার করেছেন। ওনার আমরা আগেই এস্টাবলিশ করেছি যে ওনার প্রেজেন্টেশনের জন্য ওনার ওয়াইফ ওনার সাথে এসছেন, এবং ওনার ওয়াইফই বেশি কমপ্লেইন করছেন। সাধারণত এরকম কমপ্লেইন হবে যে আগে উনি ভালো ছিলেন, এখন কিছু করতে চায় না, সারাদিন ঘরে বসে থাকে, আমাকে কোনো সাহায্য করে না ঘরের কাজে, সবসময় মন মরা হয়ে বসে থাকে, জানি না কি হচ্ছে, সে কি আমার উপরে তার মন খারাপ কিনা, ইত্যাদি ইত্যাদি। ওয়াইফের এরকম মানে অনেক রকম কমপ্লেইন থাকবে। সো উই নিড টু অ্যাকচুয়ালি নো যে পোস্ট রিটায়ারমেন্ট ইজ হি গেটিং ইনটু এ ডিপ্রেস স্টেট। তার সাইকোলজিক্যাল সিচুয়েশনটা জানতে হবে, তার কোনো ফাইন্যান্সিয়াল ওয়ারিজ আছে কিনা, এই জায়গাটা আমাদেরকে একটু খোঁজ নিতে হবে। কারণ যখন কাজ করতেন হয়তো কিছু টিউশনি করতেন, ইনকাম ভালো ছিল, এখন রিটায়ার করে গিয়েছেন, হোয়াট ইজ দ্য স্টেট অফ দ্য ফাইন্যান্সেস। সো অ্যাজ এ ফ্যামিলি ডক্টর উই নিড টু লুক এট দ্য ফ্যামিলি ডাইনামিক্স। ওনার চিলড্রেন, বাচ্চা কাচ্চা আছে কিনা, তারা বড় হয়ে গিয়েছে বা এখনো কোনো ডিপেন্ডেন্ট আছে কিনা, আর দে হেল্পিং হিম ফাইন্যান্সিয়ালি, তার যদি দরকার হয় সেগুলো হচ্ছে কিনা। সো উই নিড টু গেট ইন টু অল দিস থিংস। তাছাড়া এই যে উনি রিটায়ার করেছেন, হ্যাজ হি গট এনি রিগ্রেটস, যে আমি কেন ছেড়ে দিলাম, তো আরো কিছুদিন কাজ করতে পারতাম, ইত্যাদি। প্লাস because of his age we need to look at some red flag signs, rapid loss of weight, any specific pains, তার আমাদের মাথার মধ্যে ম্যালিগন্যান্সি একটা জিনিস যেটা থাকবে, এবং সেই জন্য তাকে এক্সক্লুড করার জন্য কিছু কিছু প্রশ্ন আমাদেরকে করতে হবে, কারণ উই মে হ্যাভ টু গো দ্যাট ওয়ে। ইট কুড বি দ্য রিজন যার জন্য হি ইজ ফিলিং টায়ার্ড অল দ্য টাইম। আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে যে মেন্টাল স্টেটের অ্যাসেসমেন্ট। ইউজুয়ালি আমরা ডে টু ডে লিভিং এর উপরে প্রশ্নগুলো করি যে হাউ ইজ ইউর ইন্টারেস্ট, আপনি কি পত্রিকা পড়েন, টেলিভিশন দেখেন, কারেন্ট অ্যাফেয়ার্স খবরাখবরের খোঁজ রাখেন, বা ইজ দেয়ার এনি ফেভারিট স্পোর্ট দ্যাট ইউ ফলো, অথবা বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হয় কিনা, ঘুম হচ্ছে কিনা, এবং ফাইনালি উই ইউজুয়ালি আস্ক ডু ইউ হ্যাভ এনি ব্যাড থটস, মানে কোনো এরকম কোনো চিন্তা ভাবনা আসছে কিনা যে আমি এই পৃথিবীতে থেকে লাভ কি, ইত্যাদি। সো এনি সুইসাইডাল থটস অর আইডিয়াস, এটাও আমাদেরকে একটু মনে রাখতে হবে। এটা এই যে 15-year-old বয়ের ব্যাপারেও হতে পারে, কারণ সেখানে যদি ইফ হি ইজ এ ভিকটিম অফ বুলিং অর এনিথিং রং এট স্কুল অর ইজ ইন দ্য রং কোম্পানি, সেখানেও তার মধ্যে সাইকোলজিক্যাল কিছু কাজ করতে পারে। নেক্সট স্লাইড প্লিজ।
Okay, we talked about it. So next slide, please. Now, general examination, I mean, এগুলো আপনাদেরকে অত ডিটেলস বলার দরকার নাই। আপনারা you are all experienced clinicians. তবুও আমি এগুলোকে জাস্ট এখানে লিখেছি যে একটা লোক আসার সাথে সাথে তার appearance will tell us a lot. যে মহিলা এসছেন, উনি যদি মানে if she looks okay, তার চুল আঁচড়ানো আছে, she's got maybe some makeup on, etc., then most likely she's not depressed, etc. তার mental status সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যেতে পারে. Do they look very pale? মুখ চেহারা দেখলে বোঝা যাবে. আমরা চোখটা দেখব পরীক্ষা করার সময় জেনারেল এক্সামিনেশনে, যে ডাজ ইট লুক পেইল. মুখের ভেতরটা দেখব, what's the nature of the tongue, কোনো গ্লোসাইটিস আছে কিনা, মুখের মধ্যে কোনো অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস দেখছে কিনা. কুইকলি আমরা নেকে হাত দিয়ে দেখে নেব যে ইফ there is any enlarged lymph nodes. নোকটা, in question of anemia, নোকটা দেখা খুবই দরকার, যে if there is any sign of any koilonychia or brittle node or clubbing, যেখানে 66-year-old এর ব্যাপারে we will look at any sign of clubbing. আর splinter hemorrhage. Do you remember why we have splinter hemorrhage? যদিও আমরা জেনারেল প্র্যাকটিসে খুব কম রুগী পাই, কিন্তু it is important to remember যে splinter hemorrhage is a sign of infection in the heart. So we need to be looking for these signs, কারণ এই chronic illness এ অনেক সময় আপনার tiredness হতে পারে. We look at the skin, any sign of any bleeding, any purpura, any leg ulcers. অনেক হিমোগ্লোবিনোপ্যাথিজে leg ulcer হতে পারে. এবং জয়েন্টগুলো দেখবো, কারণ রিমাটয়েড আর্থ্রাইটিসের রোগীরা সাধারণত অ্যানিমিয়াতে ভুগেন এবং টায়ার্ডনেস ফিল করতে পারেন. নেক্সট স্লাইড প্লিজ. স্পেসিফিক এক্সামিনেশনে অবশ্যই আমরা জেনারেল এক্সামিনেশনের পরে উই উইল লুক এট দেয়ার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, টামিতে কোনো স্কার আছে কিনা, প্রিভিয়াস অপারেশনের লিভার স্প্লিন, কিছু কিডনি অ্যালার্জ আছে কিনা. মহিলার সময় দেখতে হবে যে তা can you feel anything like a fibroid or anything like that or abdomen. আমাদেরকে হয়তো রেকটাল এক্সামিনেশন করতে হতে পারে, পেলভিক এক্সামিনেশন করতে হতে পারে. পেরিফেরাল নিউরোপ্যাথি যদি কোনো ওনারা বলে থাকেন, পিনস এন্ড নিডলস এটসেট্রা, তাহলে একটা নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে, কারণ আমরা জানি B12 ডেফিসিয়েন্সিতে নিউরোলজিক্যাল সিমটম হতে পারে. রেটিনাল এক্সামিনেশন আমরা we will only do যদি we suspect some sort of leukemia or something like that. তখন দেখব যে কোনো রেটিনাল হ্যামোরেজ বা এরকম কিছু আছে কিনা. So lot of these examinations will be directed by the history. হিস্ট্রিতে রোগী আমাকে কি বলেছে সেটা আমাদেরকে একটা নির্দেশনা দেবে যে কোন দিকটা বেশি এক্সামিনেশনে আমাদেরকে খেয়াল রাখতে হবে. নেক্সট স্লাইড প্লিজ. নাও, যখনই কোনো রোগী টায়ার্ডনেস নিয়ে এসেছে, তখন কয়েকটা ডায়াগনোসিস ইমিডিয়েটলি আমাদের মাথার মধ্যে আসে. অ্যানিমিয়া, chronic fatigue syndrome or myalgic encephalitis, depression, anxiety, stress. Is it psychological? Is the patient suffering from hypothyroidism? Is it the beginning of diabetes? Is there any underlying malignancies? So there are lots of things that we can think of. বয়সের জন্য টায়ার্ডনেসটা হতে পারে. So differential diagnosis আমরা we need to remember and then deal with accordingly.
বিশেষ করে বয়স্ক ভদ্রলোকের ব্যাপারে ওনার ড্রাগ হিস্ট্রিতে কোনো কার্ডিয়াক প্রবলেম আছে কিনা। আমরা জানি যে ডিজক্সিন ইজ এ ড্রাগ হুইচ ক্যান কজ লস অফ অ্যাপিটাইট, ইট ক্যান কজ টায়ার্ডনেস এটসেট্রা। উনি এরকম কোনো ওষুধ খাচ্ছেন কিনা সেগুলো আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে। সো উই উইল differential diagnosis is something in your head as you are talking to the patient, examining the patient. It should be there, কারণ ওটার মধ্যে থেকে আপনি একটা ওয়ার্কিং ডায়াগনোসিসে আসার চেষ্টা করবেন। Next slide, please. Now we go into investigations. আমরা অবশ্যই ব্লাড টেস্ট তো করব। ব্লাড টেস্টের মধ্যে ফুল ব্লাড কাউন্টে অ্যানিমিয়া আছে কিনা, ব্লাড পিকচারটা কি, ইজ ইট microcytic, hypochromic, anemia, are the cells macrocytic? Those things will give us some idea. যখন আমরা ব্লাড টেস্ট করব তার সাথে সিরাম আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি এগুলো করব। যদি প্রয়োজন হয়, যদি দেখা যায় ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, তাহলে B12 ফোলেটও আমাদেরকে করতে হবে। যদি ব্লাডের মধ্যে অনেক রকম অ্যাবনর্মালিটিস থাকে, দেন উই মে হ্যাভ টু ডু এ হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এর অর্ডার দিতে হতে পারে। এখন আমাদের এখানে যেমন আমরা প্রথম ধাক্কায় সব টেস্ট করে ফেলি না, বিকজ উই ডু দ্য ইনিশিয়াল টেস্ট এবং উই সি দ্য পেশেন্ট। যেহেতু এখানে কোনো ফিজের লেনদেন নেই, সুতরাং পেশেন্টকে আমরা বলি আজকে ব্লাড টেস্ট গুলো হয়ে যাক, নেক্সট আগামী সপ্তাহে আসলে we will sit down and see if we need to do anything extra test etc. কিন্তু যেখানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেখানে রোগী ফিজ দিচ্ছে এবং বারবার আসা যাওয়াটা প্রবলেম হতে পারে, sometime you may have to order all the tests in one go. তারপরে আল্ট্রাসোনোগ্রাম, যদি পেটের মধ্যে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন কোনো সাসপিশাস কিছু পাই, তাহলে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হবে। যদি কোনো হিস্ট্রি থাকে তার পাইলসের অথবা তার হিস্ট্রি অফ ব্লিডিং, rectal bleeding with stool, blood in stool etc. হয়, তখন হয়তো আমরা সিগমোডোস্কোপি বা কলোনোস্কোপির জন্য তাকে রেফার করতে হতে পারে। চেস্ট এক্সরে মোস্ট লাইকলি যে 66-year-old এর ব্যাপারে আমরা হয়তো একটা চেস্ট এক্সরে করব, যে কোনো চেস্টে সাইন অফ এনি ম্যালিগন্যান্সি, অথবা ইফ দেয়ার ইজ এনি হিস্ট্রি যে ব্রেথলেসনেস আছে, কোনো অ্যানজাইনা সিমটম হচ্ছে ইত্যাদির জন্য, তখন আমরা চেস্ট এক্সরে করব যে ইজ দেয়ার এনি সাইন অফ এনি হার্ট ফেইলিয়ার এটসেট্রা। নেক্সট স্লাইড প্লিজ। Now we have to then go into a management plan. Now it could be initially প্রথম যখন আসবে, even before the investigation, we need to look at some of the things. এবং আমাদের যে প্রিন্সিপাল হবে যে we will manage the illness, we have to manage the family as well. কারণ যেখানে 15-year-old এসছে, তার প্যারেন্টসের একটা অ্যাংজাইটি আছে, তাদের একটা চিন্তা ছেলেটার কি হচ্ছে এটাকে ম্যানেজ করতে হবে। এল্ডারলি জেন্টলম্যান 66-year-old, তার যে ফ্যামিলি ডাইনামিক্স সে ব্যাপারে আমাদেরকে জানতে হবে। সুতরাং উই উইল হ্যাভ টু ম্যানেজ ফ্যামিলিজ এক্সপেকটেশনস, ওয়াইফস এক্সপেকটেশনস ইজ ইম্পর্টেন্ট। আর যদি সাইকোলজিক্যাল কোনো এলিমেন্ট থেকে থাকে, it is could be because of the illness or the psychological element is causing the illness, দুটোই হতে পারে। এই দিক দিয়ে আমাদেরকে একটা প্ল্যান করতে হবে, how you going to manage the psychological elements of the illness. So এই তিনটা বেসিসে we will have to consider our management. যদি আমরা পাই যে
এটা because of anemia, then obviously we have to decide এটা কি ধরনের anemia, B12 deficiency, iron deficiency অথবা অন্য কোনো deficiency তার জন্য হচ্ছে, so we have to treat it accordingly. আয়রন থেরাপি আমরা সাধারণত ওরাল আয়রন থেরাপি দিয়ে থাকি, অনলি যদি সিভিয়ার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় তখন আমরা চিন্তা করি যে টোটাল আয়রন ট্রান্সফিউশন দিতে হবে কিনা, এবং এটাও আপনাকে চিন্তার মধ্যে রাখতে হবে at what level do you send them for blood transfusion. আমরা ইউজুয়ালি 8 গ্রামের নিচে হলে we tend to send them for blood transfusion. কারণ usually it does affect your day-to-day activities. আমাদের প্রাইমারি কেয়ার বা ফ্যামিলি ফিজিশিয়ানদের যেটা সবসময় মনে রাখতে হবে যে আমরা যেন রুগী সবসময় ধরে বসে না থাকি, when to refer to the appropriate specialist. এখন যদি আমরা চিকিৎসা দিচ্ছি এবং রোগী রেসপন্ড করছে না এবং we know it's anemia, we are giving all the treatment, then we probably send the patient to a hematologist. যদি আমরা পাই যে তার কোনো bowel problem হচ্ছে, it could be colitis, could be Crohn's disease, anything like that, then we may have to send to the gastroenterologist. They may need colonoscopies. If they need more investigations, then we need help of the specialist. তো এটা আমাদেরকে চিন্তার মধ্যে রাখতে হবে। সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো হচ্ছে, অনেক সময় আমরা ফ্যামিলি ফিজিশিয়ানরা, বিকজ উই নো দ্য ফ্যামিলি, ইউজুয়ালি ইউকেতে একটা রোগীর সাথে অনেক বছরের একটা রিলেশনশিপ থাকে ফ্যামিলি ডক্টরের, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যে জিপি থাকে। সুতরাং যেহেতু তারা আসা যাওয়ার মধ্যে থাকে, তার বাকি ফ্যামিলি মেম্বাররাও আমাদের পরিচিত, তখন অনেক কিছু আমরা আলাপ করে তার সাইকোলজিক্যাল বা মেন্টাল স্ট্রেস হচ্ছে, we can deal with it. But if we can't, then we may have to refer them to the appropriate mental health practitioner. It could be a counselor, a clinical psychologist, or a psychiatrist. Depends on the level of their mental health concern. So, management, again, 15-year-old, their management will be different from the 35-year-old female and the 66-year-old gentleman, retired teacher. এটা আমাদেরকে তার রুগী, তার সার্কামস্ট্যান্সেস, তার ফ্যামিলি এনভায়রনমেন্ট, তার ওয়ার্ক এনভায়রনমেন্ট, এগুলো সবকিছু কনসিডার করে আমাদের ম্যানেজ করতে হবে, বিকজ আমরা উই আর নট জাস্ট ম্যানেজিং দ্য পেশেন্ট, উই আর ম্যানেজিং দ্য হোল ফ্যামিলি। আর পুরো ফ্যামিলিটাই হয়তো আপনার রুগী এবং তাদের এক্সপেকটেশন আপনার উপর অনেক বেশি। সো আমরা উই থিঙ্ক উই হ্যাভ অলরেডি স্পেন্ড 45 মিনিটস প্রায়। এই পর্যায়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিছু এই প্রেজেন্টেশনের ব্যাপারে, ম্যানেজমেন্টের ব্যাপারে, তাহলে আমরা আলাপ করতে পারি। Otherwise, we'll probably have a 5 to 10 minutes break, and then we'll go into the details of the causes of tiredness, etc. At the end of the session, there will be about 10 minutes for people to ask questions, etc. So next slide যদি আমরা যাই। So এখন আমরা we have got a working diagnosis on these patients, যে ইনাদের ব্লাড টেস্ট ইত্যাদি চলে এসছে এবং আমরা দেখছি যে অ্যানিমিয়া, এবং সেভাবে আমরা চিকিৎসা দিচ্ছি, অথবা দে আর সাফারিং ফ্রম ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম। যেহেতু আমাদের আজকের লেকচারটা হচ্ছে অ্যাপ্রোচ টু টায়ার্ডনেস, ফ্যাটিগ
and টাইটেলই তো ভুলে গেছি, টায়ার্ডনেস, ফ্যাটিগ and anemia in primary care. So আমরা in our management or dealing with the patient এগুলো মাথায় রেখেই আমরা প্রসিড করেছি। এখন আমরা যে ডায়াগনোসিস, এটা ইট কুড বি অ্যানিমিয়া, ইট কুড বি ফ্যাটিগ, সে ব্যাপারে আমরা একটু ডিটেল আলাপ করব। আপনারা অ্যানিমিয়া রোগী আমরা প্রায় দেখে থাকি এবং কমনেস্ট রোগী হয় ইউজুয়ালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। না, অ্যানিমিয়া তিনটা বেসিক রিজন আছে। আমার unfortunately I'm sorry, excessive destruction of red cell দুবার চলে আসছে। So it could be diminished production of the red cell, or it could be excessive destruction of the red cell, অথবা acute or chronic loss of blood. এই তিনটা কারণেই বেসিক্যালি অ্যানিমিয়া হয়ে থাকে। নেক্সট স্লাইড প্লিজ। Right, so if we look at diminished production of the red cell, deficiency of iron is one of the commonest cause. Lack of iron intake hote pare, it could be nutritional, lack of iron store after a bleed, karo jodi kono bleeding episode hoye thake, post hemorrhagic anemia এবং আয়রন স্টোর ডিপ্লিটেড হয়ে গিয়েছে, তার জন্য অ্যানিমিয়া হতে পারে, আয়রনের ডিফিসিয়েন্সি হতে পারে। ম্যাল অ্যাবজর্পশন অফ দ্য আয়রন, সেটা একটা রিজন হতে পারে। অনেক সময় দেখা যায় ফেইলিয়ার অফ আয়রন ইউটিলাইজেশন রাদার দেন ডিফিসিয়েন্সি। আমরা অনেক সময় রুগী পাই যার আয়রন ফেরিটিন ইজ ওকে, বাট দে আর স্টিল অ্যানিমিক। একটা এক্সাম্পল হলো সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়া। ইটস নট ভেরি কমন, বাট ইট ইজ পসিবল। এবং এইসব রোগীকে কিন্তু তখন আমরা ওই স্পেশালিস্টের কাছে পাঠাবো। ডিফিসিয়েন্সি ইট কুড বি B12 অর ফোলেটও হতে পারে, যেখানে আমরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটোসিস পাবো। আয়রন ডিফিসিয়েন্সিতে আমরা পাবো হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। পিকচারটা হবে ডিফিসিয়েন্সি B12 এর এক নম্বর যেটা কজ হয় যে পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়াতে আপনার ইন্ট্রিনসিক ফ্যাক্টর ডিফিসিয়েন্সির জন্য B12 অ্যাবজর্পশন হচ্ছে না। So we have to do the test and look at the intrinsic factor of the patient. It could be nutritional deficiency. যদি অনেক স্ট্রিক্ট ভেগান যারা, তাদের এটা হতে পারে। প্রেগন্যান্সিতে ফোলেট ডেফিসিয়েন্সি হয়। আজকাল অবশ্য রুটিনলি আমরা প্রেগন্যান্সিতে ফলিক অ্যাসিড দিয়ে থাকি টু অ্যাভয়েড দ্যাট। ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য কিন্তু ম্যাক্রোসাইটিক মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। থাইরক্সিন ডেফিসিয়েন্সিতে মিক্সিডিমা পেশেন্টের আমরা পাই, যারা হাইপোথাইরয়েড সাফার করছেন, তাদের এই টায়ার্ডনেস নিয়ে তারা অনেক সময় আসতে পারে। তখন দেখা যায় যে দে আর অ্যানিমিক অ্যাজ ওয়েল, প্লাস তারা হাইপোথাইরয়েড সাফার করছেন, which is the reason for their tiredness all the time. আর it could be pancytopenic picture as well, aplastic anemia ইত্যাদি হতে পারে। Excessive blood loss, যেখানে blood destruction, usually these are স্লাইডটা মনে হয় চেঞ্জ হচ্ছে না, একটু স্লাইডটা চেঞ্জ করেন। না এটা স্লাইড, এই স্লাইডে আছে এটাই, আচ্ছা ঠিক আছে। Excessive blood destruction could be because of hemoglobinopathies, it could be hereditary spherocytosis. Hemoglobinopathies এর মধ্যে থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, আমাদের দেশে, বাংলাদেশে, এশিয়ান মেডিটেরেনিয়ান কান্ট্রিতে থ্যালাসেমিয়া ইজ কোয়াইট কমন, সো উই নিড টু রিমেম্বার দ্যাট। এবং ফ্যামিলি হিস্ট্রিতে it is very important that we find out if there is any history of any thalassemia, anybody is a carrier of thalassemic genes.
So এগুলো আমাদেরকে দেখতে হবে। G6PD deficiency, glucose 6-phosphatase dehydrogenase deficiency. It's very uncommon, but as a practitioner, if we see a picture যেখানে chaotic blood film, সেখানে এই জিনিসগুলো আমাদেরকে মনের মধ্যে রাখতে হবে। If there is any infections and toxins going around, it could be the reason for that. Hemolytic disease of the newborn, ছোট বাচ্চাদের এটা হয়, autoimmune hemolytic anemias, paroxysmal hemoglobinurias. There are all sorts of things that we need to think of. And anemia of uncertain origin, যেখানে কোনো chronic infection চলছে, যেখানে CKD পেশেন্ট যারা chronic kidney disease সাফার করছে, ইউরিমিয়া আছে, তাদের অ্যানিমিয়া হয়, রিমাটয়েড আর্থ্রাইটিস রোগীর হয়, liver disease, cirrhosis, underlying malignancy can cause anemia as well. And then finally, acute and chronic blood loss. So if there is an acute loss of blood, we know that's the cause of anemia. কিন্তু hidden loss of blood যেটা হয়, সেটা অনেক সময় আমরা যদি fecal occult blood টেস্ট করি অথবা sigmoidoscopy, colonoscopy করি, then we may find a polyp, colonic polyp or something like that, which is bleeding slowly. অনেক সময় arteriovenous malformation থাকে in the inside the gut, which can cause chronic bleeding. So যদি আমরা anemia পাই, তাহলে we need to look for the source of the bleed if we can't find anything else. যদি দেখা যায় সব টেস্ট ঠিকই আছে, তাহলে there must be this person is losing blood, which is causing anemia. Next slide, please. Now, clinical features of anemia, it's known to everybody. It's nothing new. এই যেটা আমরা আলাপ করছিলাম যে রোগী টায়ার্ডনেস, ফ্যাটিগ, ল্যাসিটিউড, এগুলো নিয়েই সাধারণত তাদের প্রেজেন্টেশন হয়, তারা ডাক্তারের কাছে আসে যে আমি সবসময় টায়ার্ড ফিল করি। এবং অনেক সময় বলে যে লোকজন কমেন্ট করতেছে আমার চেহারা অনেক পেইল দেখায় ইত্যাদি। So fatigue and lassitude is a very common complaint of anemia. So it's a feature. Breathlessness on exertion. যদি অ্যানিমিয়া হয়, হিমোগ্লোবিন কম থাকে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, অক্সিজেন ট্রান্সপোর্টেশন কমে যাচ্ছে, সো দ্য লাংস হ্যাজ টু ওয়ার্ক হার্ডার, যার জন্য আমাদের ব্রেথলেসনেস হতে পারে। দ্য পেশেন্ট মে সাফার ফ্রম ডিজিনেস, হেডেক, ইনসোমনিয়া, ঘুমের প্রবলেম হতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে। এবং যারা একটু বয়স্ক, যাদের কোপিং মেকানিজম ইজ লো, তাদের পালপিটেশন হতে পারে, অ্যানজাইনা হতে পারে। সো উই নিড টু, অনেক সময় আমরা কার্ডিয়াক পেশেন্ট পাই, কিন্তু we may concentrate on the cardiac side of things and forget about anemia. So it is worth looking at anemia if we get somebody complaining of angina. Usually examination একটা systolic flow murmur পাওয়া যায় in the case of anemia, and they may have cardiomegaly, dilatation, because the heart has to work harder to carry the oxygen to different organs. তো সেটা হতে পারে। অ্যানিমিয়ার সাথে অ্যানোরেক্সিয়া, ডিসপেপসিয়া, এগুলো সিমটম হতে পারে। There may be underlying malignancy, stomach cancer, etc. তো এগুলো আমাদেরকে চিন্তার মধ্যে রাখতে হবে। These are the features. Tingling and numbness, usually B12 deficiency তে আমরা দেখি। There may be ankle edema in anemia because it's causing heart failure. So these are the features, and I think it's quite well known to you. Next slide, please. We've already talked about iron deficiency, B12 deficiency.
অ্যানিমিয়া অফ আনসার্টেন অরিজিন, যেখানে অনেক সময় আমরা জানি না যে কেন আয়রন ডিফিসিয়েন্সি মানে অ্যানিমিয়া হচ্ছে। Then we have to look, is there an underlying infection আছে কিনা, is there a chronic kidney disease a problem, liver disease, malignancy, অথবা rheumatoid arthritis. Next slide, please. Yeah, I think I've just talked about this. So anemia of uncertain origin could be very frustrating, কারণ অ্যানিমিয়া আমরা পাচ্ছি কিন্তু ডেফিনিট কোনো পিকচার পাচ্ছি না। Then we have to look at and this is why the initial consultation is so important, to find out if there is something else is going on, if there is a past history of illnesses, is there any history in uh, the person a smoker or indigestion history ছিল অনেক লম্বা দিনের, এখন স্টমাক ক্যান্সার হতে পারে, ইত্যাদি ইত্যাদি। So anemia of uncertain origin, you have to actually look like a detective and find out কেন হচ্ছে। Next slide, please. Now আমরা আলাপ করেছি যে টায়ার্ডনেসের জন্য it could be a presentation of myalgic encephalomyelitis or chronic fatigue syndrome. বিশেষ করে post COVID, we may be facing quite a lot of patients, may be seeing that are suffering from long COVID, and there will be a lot of them will be suffering from chronic fatigue syndrome. It can affect any age group, but it affects mostly female in the age of 20 to 50 age group. I think this is probably was true before COVID. After COVID, I think most likely it can affect any age group, and it can be long lasting as well. Now we'll talk about the causes of ME and chronic fatigue syndrome, symptoms, investigations, and treatment. Next slide, please. Causes of ME. Usually it is a post-viral problem. আমরা traditionally young patientদের glandular fever এর পরে it was quite common. And এই viral infection অনেক সময় bad influenza, flu পরে আমরা দেখি যে রোগী এসে ME symptomer complain করে, fatigue, tiredness এর complain করে. It could be a bacterial infection, যেমন pneumonia হওয়ার পরে a person can suffer from ME. যদি ইমিউন সিস্টেমের কোনো প্রবলেম হয়, হরমোনের প্রবলেমের জন্য হতে পারে। Sometime it runs in the families. Whether it is a genetic problem, I'm not sure, but this is a possibility. Next slide, please. Now, symptoms of ME: feeling tired, extremely tired all the time, and the person may find it very difficult to do daily activities. সেখানে কমপ্লেন করে যে আমি কোনো কিছু ঘরের নিজের কাজ করা, বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করা, ইত্যাদি ইত্যাদি টায়ার্ড ফিল করি। সবসময় I want to sleep and rest. তার কোনো অ্যাক্টিভিটির মধ্যে কোনো কিছুই সে করতে পারছে না। কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি করেও একটু হাঁটতেও যায়, then the recovery time is really prolonged. অনেক সময় লাগে আবার তার যে নিজের অবস্থায় ফিরে আসতে। যদিও সে সবসময়ই টায়ার্ড, কিন্তু একটু কিছু অ্যাক্টিভিটি করলে আরো বেড়ে যায় জিনিসটা। ঘুমের প্রবলেম হতে পারে, স্লিপ ডিস্টারবেন্স,
প্রবলেম উইথ মেমোরি, মনে থাকে না, কনসেন্ট্রেট করতে পারে না কিছুতে। So that could be a symptom of chronic fatigue syndrome or ME. Muscle aches, joint pain, headache, dizziness, flu-like symptoms, or palpitation. That's also a sign of or symptom of ME, যে বুক ধড়ফড় করে ইত্যাদি। Next slide, please. Before we go to the treatment, I will just talk about diagnosing ME. I don't know if there is একটা slide camera miss করেছি। Just have a look. No. Now, diagnosing ME is very difficult because there is no specific test. এটার কোনো নাই যে আমি একটা রক্ত পরীক্ষা করলাম বা এমন একটা স্পেশাল টেস্ট করলাম যেটা ফলে we can diagnose ME or chronic fatigue syndrome. It's a diagnosis of exclusion. So once we have excluded that there is no anemia, there is no underlying malignancy, there is nothing else is going on, then we come to the conclusion that it could be chronic fatigue syndrome or myalgic encephalitis. So this is the diagnosis should be done in primary care, but sometime আমাদের স্পেশালিস্টের হেল্প নিতে হতে পারে just to exclude other possible diagnoses before we come to that. কারণ this is a long term thing. যারা chronic fatigue syndrome সাফার করে they may go on for years. আমার অনেকগুলো পেশেন্ট ছিল যারা I used to see them regularly for a prolonged period of time কারণ they are not getting better, they can't do anything, তারা তাদের রেগুলার জবে ফিরে যেতে পারে না ইত্যাদি, এবং তাদের অনেক সাপোর্ট এবং মেডিকেশনেরও দরকার হতে পারে। If we go on to the so treatment of ME, one is there is a strong psychological element to this illness, so we may have to ask for psychological therapy, বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সিবিটি যেটা আমরা বলি, তার জন্য হয়তো আমরা পেশেন্টকে রেফার করতে হতে পারে, যেখানে সিবিটি ইজ এ টকিং থেরাপি, যেখানে রোগীর সাথে থেরাপিস্ট উইল টক অ্যান্ড ট্রাই অ্যান্ড ফাইন্ড আউট হাউ দে ক্যান চেঞ্জ থিংস অ্যান্ড ইমপ্রুভ থিংস। যদিও ফার্স্ট অফ অল ইজ অ্যাকসেপ্টেন্স। অনেক সময় অনেক ডাক্তাররা বা রুগীরাও অ্যাকসেপ্ট করতে চায় না যে দিস ইজ এ প্রবলেম, দিস ইজ অ্যান ইলনেস, ইটস এ ইলনেস caused by something. এটা কোনো মন গড়া কোনো জিনিস না। So acceptance is very important from both the doctor and the patient. এই দুটো করতে হবে, এবং তার জন্য অনেক সময় আমাদেরকে সিবিটির হেল্প নিতে হতে পারে। So this is very important because once you accepted that it is a chronic illness, it's going to last for a long time, I have to cope with this. So এখানে তখন we may have to look at their lifestyle changes. অনেকে খুব অ্যাক্টিভ ছিল, he or she cannot be that active anymore. তাদেরকে acceptance আসতে হবে যে আমার লাইফ activities are going to be limited.
Similarly, যদি তারা if they were smokers or taking alcohol and things like that, তাদেরকে বলতে হবে you need to give all these things up কারণ these things are not helping you. Energy management, so they have to think যে আমি আমার লিমিট এতটুকু, সো পুরো দিনটাকে তাকে এমন ভাবে ভাগ করে নিতে হবে যে আমি ঘুম থেকে উঠে I can do so much activities, then I need to have a period of rest. এই রেস্ট এবং অ্যাক্টিভিটি একটা ব্যালেন্স যদি সে করতে পারে তাহলে তার দিনটা তার ভালো কাটবে। সো এই জায়গাটায় অনেক সময় প্র্যাকটিক্যাল হেল্প দিতে হতে পারে। ড্রাগস অ্যান্ড মেডিসিন ইউজুয়ালি জাস্ট ফর সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, এমন কোনো ম্যাজিক পিল নাই যেটা দিলে তারা ভালো হয়ে যাবে, এটা তাদেরকে বোঝাতে হবে। অনেক এক্সপেকটেশন থাকে ডাক্তার সাহেব আমাকে এমন একটা ওষুধ দেন যাতে আমি ভালো হয়ে যাই। তাদেরকে বোঝাতে হবে যে এটা লং টার্ম প্রবলেম, এটা এমনিতে ভালো হবে না, ইট উইল টেক টাইম, কিন্তু উই হ্যাভ টু ম্যানেজ দ্য সিমটমস। সুতরাং তাদের যদি কোনো স্পেসিফিক সিমটম থাকে উই উইল ট্রিট দ্যাম, বাট দে নিড লট অফ সাপোর্ট। Next slide, please. So we need to convince the patient that this is a chronic problem and they'll have to live with these symptoms and the illness for quite a long time. They will need a lot of emotional support, and they will also need, next slide please. Yeah, they will need support from family and friends. এখানে family physician's রোলটা খুবই important because we know the family structure, we know the other family members. এটা শুধু কারণ অন্যান্য ফ্যামিলি মেম্বাররাও তখন তারা অনেক সময় বুঝতে চায় না যে হ্যাঁ ফ্লু হয়েছিল এরকম, তাতে কি হয়েছে, এরকম তো আমারও হয়েছিল, আরো অনেকেরই হয়, বা কোভিড হয়েছিল সেই জন্য কি মানে এরকম অবস্থা হবে যে কিছু করবে না, ঘরে কিছু করবে না, বাইরে যেতে পারে না, কাজে যেতে পারে না, এটা কি হয়? সো উই নিড টু টেক দ্যাম ইনটু কনফিডেন্স এবং তাদেরকেও বোঝাতে হবে যে এটা একটা ক্রনিক ইলনেস, যেটা জন্য তার এই প্রবলেমটা হচ্ছে, ইট ইজ নট সামথিং যে সে মেলিঙ্গারিং করছে বা সে ইচ্ছা করে করছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড সাপোর্ট ইন দ্য ফ্যামিলি ফর দ্য পেশেন্ট, এবং তার বন্ধু বান্ধবরা যদি থাকে, ওয়ার্ক কলিগস, দে উইল অলসো উইল হ্যাভ টু সাপোর্ট। এখন সে হয়তো তার এমপ্লয়মেন্ট চালায় যেতে পারবে যদি আমরা যারা কাজের যারা অথরিটি আছে তাদের সাথে যোগাযোগ করে বলা যায় যে তাকে কাজ এমন ভাবে দেন যাতে সে দিনটাকে ভাগ করে করে কাজ করতে পারে, সো দ্যাট, কারণ যদি কাজ না করতে পারে, যদি এমপ্লয়মেন্ট চলে যায়, দ্যাট উইল ক্রিয়েট লট অফ অ্যাংজাইটি and stress, which will also lead to more fatigue and psychological symptoms. So emotional health, jeta, that has to be looked at. Obviously professional help আমরা নেব, কিন্তু that has to come from the family doctor, that has to come from the family and the friends. So AMI is for a physician, primary care physiciaনের জন্য it's quite a challenging problem. রোগীর জন্য তো চ্যালেঞ্জিং বটেই, কিন্তু ডাক্তারের জন্য চ্যালেঞ্জিং। সো উই হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ ইটস প্রেজেন্স, যে এটা হয়। রোগীকে আমরা ডিসমিস করব না, রোগীর অ্যাকসেপ্টেন্স আমরা করব যে ইয়েস উই রিকগনাইজ দিস ইজ এ লেজিটিমেট ইলনেস, এটা একটা প্রলংড ইলনেস, বাট হোপফুলি ইউ উইল গেট বেটার with the support, with the right attitude. Things may improve and will improve. So Rugika, we have to give them that hope.
Right. So I think we've got another 10 minutes আছে. Can we next slide? I think it's the last slide. Yeah. So thank you for listening.